উনি যদি কারোর মা বাবাকে নিয়ে খারাপ মন্তব্য করার পরে বলতে পারেন উনি বলেছেন বেশ করেছেন, আমি ওনাকে ছোটো হাতির মতো দেখতে, তাই ওকে ছোটো হাতি বলেছি, বেশ করেছি, কি করার উনি করে নিন। এই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। আমারও মানে উনিও যদি সঠিক সময় বিয়ে করে ফেলতেন না, ওনাকে ওনার বর এতক্ষণে নিয়ে হয়তো কোনো প্ল্যাটফর্মে গিয়ে ঘুগনি বেচাতো, আর অন্তত রাজ্যটা বেচতেন না, ঘুগনিটা বেচতেন, রাজ্যটা বেঁচে যেত দিনের শেষে। মানে যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর হলো এবং সেই দিনকেই অনেকে সেই বাম আমলে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীকে মনে করছিল, বলছিল অনেকেই যে সবাই সুভাষ চক্রবর্তী হয় না, এই সংক্রান্ত পোস্ট দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম সেই সময়কার। কিন্তু এর মধ্যে দেখলাম যে একজন বিশিষ্ট সাংবাদিক তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করলেন, যেখানে তিনি লিখলেন যে বাম আমলে মারাদোনা এসছিলেন, সেই সময়ও যেদিনকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যান ঠিক তার আগের দিনকে টানা হেঁচড়া, গায়ে পড়াপড়ি হয়েছিল এবং যার ফলে নাকি মারাদোনার পিঠে নখের আঁচড় পড়েছিল। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না বলে এই জিনিসগুলো কেউ জানতে পারেননি। হ্যাঁ, মারাদোনার পিঠে আঁচড় লেগেছিল আর উনি মলম দিয়ে ওটা ঠিক করে দিয়ে এসেছিলেন, আমি যতটা জানি। তখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না বটে, সত্যি তখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না, তাই আমরা নাকি জানতে পারিনি অনেক কিছু। আচ্ছা, যখন দেশ আমাদের স্বাধীন হয়েছিল তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তাই বলে কি আমরা নেতাজির অবদান জানি না? তাই বলে কি আমরা গান্ধীজির অবদান জানি না? আমি জানি না এই সোশ্যাল মিডিয়া ছিল না বলে উনি বারবার এইটা খুব মানে উনি বলুন, তৃণমূলের লোকেরা বলে, তৃণমূলের লোকেরা যা বলে, মৌপিয়া নন্দী যে সাংবাদিকের কথা বললে উনি একই কথাই বলেন রিসেন্ট কিছু দিনে আমরা দেখছি। আচ্ছা, হয়তো উনি কখনো বলবেন, আমি জানি না কখনো উনি বলে ফেলবেন কি না, যে আমার বাবা মাউন্ট ব্যাটেন আর গান্ধীজির সাথে একসাথে মিটিং করিয়ে দিয়েছিলেন, তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা জানতে পারি না। তবে একটা জিনিস সত্যি, এখন সোশ্যাল মিডিয়া আছে বলে, এটাও একটা সত্যি কথা, এখন সোশ্যাল মিডিয়া আছে বলে মৌপিয়া নন্দী যে সাংবাদিক নন, উনি একজন সাধারণ অ্যাঙ্কার, আর 10টা অ্যাঙ্কারের মতো, সারেগামাপার অ্যাঙ্কারের মতো, ডান্স বাংলা ড্যান্সের অ্যাঙ্কারের মতো উনি যে একজন সাধারণ অ্যাঙ্কার, সেটা অন্তত মানুষ বুঝেছিল। তখন যখন সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষ সত্যি করে ভাবতে হয়তো সুমনদের মতো লেভেলের যারা সাংবাদিকরা ছিলেন তাদের লেভেলে ওনাকে বসাতেন। কিন্তু এখনকার দিনে সোশ্যাল মিডিয়া থাকার পরে মানুষ কিন্তু বুঝেছেন উনি কত বড় জালি একটা মহিলা। এবং আমি বলছি যে সোশ্যাল মিডিয়া না হয় ছিল না, এবং তিনি ওখানে লিখেছিলেন যে সেই সময় যারা সাংবাদিক সেখানে ছিলেন তারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই সময়। তাহলে তো মৌপিয়া নন্দী বা এই বিশিষ্ট সাংবাদিক তিনিও দেখেছিলেন, তাহলে তিনি এটাকে নিয়ে কেন খবর করলেন? সেটাই তো ব্যাপার। আমি বলছি এই জিনিসগুলো কুণাল ঘোষরা বলছেন, কারণ দেখুন সবাই সুভাষ চক্রবর্তী হয় না, এটা তো দীপশিতা ধররা বলছেন, শতরূপ ঘোষরা বলছেন, সায়ন ব্যানার্জিরা বলছেন, সৃজন ভট্টাচার্যরা বলছেন, একটা সিপিএমের নেতারা বলছেন, তাকে কাউন্টার করছে কুণাল ঘোষের মতো নেতারা, তরুণজ্যোতি তিওয়ারির মতো নেতারা। কিন্তু ওদের সুরে সুর মিলাচ্ছে একজন সোকল্ড সাংবাদিক, কেন উনি করছেন ওটা উনি বলতে পারবেন। রিসেন্ট কিছু দিনে কি অরূপ বিশ্বাসের ত্রুটি থাকতে বা শতরূপ দত্তের ত্রুটি থাকতে, ওটা তো তৃণমূল করছিল এতদিন, তো আমরা জানতাম ত্রুটিটা শুধু তৃণমূল ঢাকছিল। এবারে কেন মৌপিয়া নন্দী হঠাৎ নেমে পড়েছেন ত্রুটি থাকতে, কি কারণে, কিছু পেয়েছেন কিনা ওনার কাছ থেকে আমার একটু জানার মানে খুব ইচ্ছা আছে। তবে অনেক কিছু শুনেছিলাম তৃণমূল আর তাকে নিয়ে, অনেক কিছু শুনেছিলাম, আজ অব্দি কখনো বলিনি, এগুলো আমি জানি না সত্যিও কিনা। তবে একজন বিশিষ্ট সাংবাদিক, সত্যি করে সাংবাদিক, ওই মৌপিয়া নন্দীর মতো ধরিবার সাংবাদিক নয়, সত্যি করে সাংবাদিক, তিনি একবার আমাকে বলেছিলেন উনি জি 24 ঘন্টায় থাকাকালীন উনি এমন কিছু ইনফরমেশান, এই রাজ্যের যে দ্বিতীয় খুব পাওয়ারফুল যে ব্যক্তি হয়, আমি নাম নিচ্ছি না ওনার, দ্বিতীয় যে পাওয়ারফুল ব্যক্তি, তাকে নাকি খুব লিক করতেন, ওনার হাউস পলিসি কী মিটিংয়ে কী উঠে আসছে সব তথ্য লিক করতেন। এবং এইটা 24 ঘন্টা জানার পরে 24 ঘন্টার নোটিশে ওকে লাত মেরে বের করে দিয়েছিল ওই চ্যানেলটা। এখন উনি বলেন উনি নাকি নিজে রিজাইন করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল সত্যিটা আজকে আপনারা শুনে রাখুন, উনি ওই বিশিষ্ট একজন নেতাকে পাঠাতেন বলে, লিক করতেন বলে 24 ঘন্টা ওই বিষয়টা জানার পরে ওনাকে লাত মেরে তাড়িয়েছিল, এবং তাড়ানোর পরে আর কোনো বড় চ্যানেল কিন্তু ওনাকে নেয়নি। আমরা কি জানি আমাদের আস্তে আস্তে পদের উন্নতি হয়, আমরা 24 ঘন্টায় ছিলাম, হয়তো তার থেকে একটা কোনো বড় চ্যানেলে যাব বা অন্য কোনো পদে পাবো, কিন্তু উনি চলে এলেন একদম নিম্ন শ্রেণীর একটা চ্যানেলে, কলকাতা টিভি নাকি, যার যারা ভিউয়ার্স আছে তারা তোমার চ্যানেলও তার থেকে বেশি ভিউজ হয়, আমার চ্যানেলও তার থেকে বেশি ভিউজ হয়, এবং ওইটা করে উনি ভেবে ফেলেছেন উনি পশ্চিমবঙ্গের একটা বিশাল বড় সাংবাদিক হয়ে গেছেন। এবং একটা মহিলা এত নির্লজ্জ, কোনো একটা ছেলে দেখলাম ওনাকে নিয়ে একটা টন মেরে কোনো একটা কথা বলেছেন, ক্লিওপ্যাট্রার মতো দেখতে নাকি, মানে ওই বেশ একটা টন মেরেই কথা বলেছে, এবং ওনাকে অন্যভাবে উত্তর দেওয়া যেত যদি একটু ওনার মৌপিয়া নন্দীর মধ্যে একটা হিউমার থাকতো, সামান্যটুকু হিউমার থাকতো, শিক্ষা থাকতো, ওনাকে ভদ্রভাবে কথা বলতে পারতেন। উনি না বলে কার মা বাবা কুকুরের সাথে ভাদ্র মাসের সাথে তুলনা করে এমন একটা বিচ্ছিরি একটা ক্যারিকেচার করলেন সোশ্যাল মিডিয়াতে, এবং বললেন এটা বলেছি আমি বেশ করেছি, কি করার আছে করে নে। আমি বলছি এইসব ছোট হাতির মতো দেখতে কোনো মহিলাকে নিয়ে আমাকে নিয়ে প্রশ্ন করবে না, বেকার সময় নষ্ট। হ্যাঁ, উনি যদি কারোর মা বাবাকে নিয়ে
খারাপ মন্তব্য করার পরে বলতে পারেন উনি বলেছেন বেশ করেছেন, আমি ওনাকে ছোট হাতির মতো দেখতে, তাই ওকে ছোট হাতি বলেছি, বেশ করেছি, কি করার উনি করে নিন। কিন্তু আমি বলছি সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা, সোশ্যাল মিডিয়া না থাকলে কি সত্যি কোনো কিছু চেপে থাকে, মানে তার মানে তো তাহলে আজকের আমি যেটা বললাম, আমি সেটাই বলছি যে তাহলে স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে মানুষ কিছু জানতো না, মানে খাদ্য আন্দোলন সম্বন্ধে মানুষ কিছু জানতো না, মানে সোশ্যাল মিডিয়া ছিল না বলে। বাবর কি করেছিল, আকবর কি করেছিল, কেউ কিছু জানতে পারতো না, কারণ সেই কালে সোশ্যাল মিডিয়া ছিল না। এই সব ন্যারেটিভ কুণাল ঘোষের মুখে ভাল লাগে। হঠাৎ কেন কুণাল ঘোষ, মানে লেডি কুণাল ঘোষ, মানে কুণাল ঘোষকে যদি গোপ কেটে দেওয়া হয় পুরো মৌপিয়া নন্দীর মতো অবস্থা হবে। উনি হঠাৎ এরকম কেন ব্যবহার করছেন উনি বলতে পারবেন। আর যেমন বললাম, ওই যে একটা দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে, দ্বিতীয় খুব ক্ষমতাশালী একটা ব্যক্তির সাথে খুব ভালো সম্পর্ক, তো ওনাকে খুশি করার জন্য এগুলো করছেন কিনা, আরও কোনো বড় পদ পাবেন কিনা, ওনার আরও কোনো বড় চ্যানেলে গিয়ে বেশি মাইনে পাবেন কিনা, এইসবের চক্করে এগুলো করছেন কিনা সেগুলো আমাদের জানতে হবে। দাদা একেবারে অন্য প্রসঙ্গে যাবো। আমরা দেখছি একদিকে বামেরা বাংলা বাঁচাও যাত্রা করছে, তারা স্কুল বাঁচাও মূল বাঁচাও করছে, কিন্তু অন্যদিকে যারা শিক্ষক সমাজ তাদের চাকরিতে চলে গেছে, আবার পরীক্ষা হলো এসএসসির, এবং নতুন যারা চাকরি পরীক্ষা দিল তাদের অধিকাংশ ইন্টারভিউর জন্য ডাক পায়নি। তারা আজকের ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে, তারা 18 তারিখ ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে তারা সেখানে চপ সিঙ্গারা হাতে প্রতিবাদ করছে। এটাই কি তাহলে সেই মুখ্যমন্ত্রীর চপ শিল্পের নমুনা হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা জেনারেশনকে শেষ করে এসছেন। সেটা আমি সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে, যে ছেলেমেয়েরা ওখানে কলকারখানায় কাজ করতে পারতেন, বড় বড় পদ পেতে পারতেন, বেশি বেশি মাইনের রোজগার করতে পারতেন, তাদেরকে কিন্তু ওই একটা ভুলভাল স্বপ্ন দেখিয়ে তাদের জীবনটাকে নষ্ট করা হয়েছে, একটা প্রজন্মকে নষ্ট করেছেন। তারপরে আমরা দেখলাম 2016 সাল থেকে যেসব ছেলেমেয়েরা চাকরি করলো, চাকরি পেলো, সেটা সৎভাবে হোক অসৎভাবে হোক, তাদের চাকরি চলে গেল, তারা রাস্তায় বসছে, আরেকটা জেনারেশন নষ্ট করেছিল। এবং রিসেন্টলি তাদের সাথে আবার একটা জটিলতার অবস্থা তৈরি করে আবার একটা নতুন ছেলেমেয়েদের একটা সেট অফ ব্যাচ তাদেরকে বসিয়ে দিল পরীক্ষায়, তাদের একটা জেনারেশন নষ্ট করছে। এইভাবে একটার পর একটা প্রজন্ম নষ্ট করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু এটা বলে নয়, তুমি দেখো একটা বাচ্চা মেয়ে বা ছেলে, আমি রিসেন্টলি কিছুদিন আগে খবরে দেখছিলাম, সে একদিনের পৃথিবীর আলো দেখেনি, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, কেন জাল স্যালাইন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসা করছে, এই জন্য ছেড়ে চলে যেতে হচ্ছে। তামান্নার মতো মেয়েকে আমরা হারাচ্ছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা যেভাবে প্রজন্ম শেষ করে আসছেন, এবারে মানুষ যদি সামনে এরকম এগিয়ে না আসেন, সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো সবাই এগিয়ে আসতে হবে, না হলে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবেন না। জীবনে প্রথমবার সরি বলেছিলেন, তার মুখ থেকে সরি বলাতে পেরেছিল। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে 60-70 হাজার মানুষ ছিল, একটা বড় পরিপ্রেক্ষিতে যখন মানুষের কিছু লস হয় না, তারা যখন বুঝতে পারছে আমাদের একটা লস হচ্ছে, যখন সবাই যেভাবে এগিয়ে এসেছিল, সেভাবে যদি এই সব মানুষের জন্য, যেসব ছেলেমেয়েরা একটা প্রজন্মের পর প্রজন্ম তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য যদি সবাই এগিয়ে আসে না, একটা জেনারেশন এগিয়ে আসে, একসাথে মানুষ আওয়াজ তোলে, তাহলে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গদিকে টলানো যেতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম রিসেন্টলি বলছিলেন কি, বাড়ির বউকে বলতে ঘুগনি ফুগনি তৈরি করে দেবে, দিয়ে প্ল্যাটফর্মে বেচতে। আমারও মানে উনিও যদি সঠিক সময় বিয়ে করে ফেলতেন না, ওনাকে ওনার বর এতক্ষণে নিয়ে হয়তো কোনো প্ল্যাটফর্মে গিয়ে ঘুগনি বেচাতো, আর অন্তত রাজ্যটা বেচতেন না, ঘুগনিটা বেচতেন, রাজ্যটা বেঁচে যেত দিনের শেষে। মানে আজকের সমাজে তাহলে এ রাজ্যের যারা মানুষজন, তাদের কাছে ঘুগনি বিক্রি করা, চপ সিঙ্গারা বিক্রি করাটাই তাদের কাছে না, এটা হচ্ছে না, আজকে এটা হচ্ছে তোমার আমার জন্য কাজ। তোমার আমার মতো যারা একটু নিম্নবিত্ত পরিবারের বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, তারা ঘুগনি বিক্রি করবে, তারা চপ বিক্রি করবে। আর তার ভাইপোরা যারা সোনার চামচে জন্মেছে, তারা কয়লা বিক্রি করবে, তারা গরু বিক্রি করবে। এটা হচ্ছে তাদের কাজ, আমাদেরকে এইগুলো বিক্রি করতে হবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণটা দিয়েছেন মঞ্চ থেকে, বলছি ওনার ভাইপোরও তো একটা স্ত্রী আছে, তাহলে ভাইপো তার স্ত্রীকে বলুক, আর তুমি ঘুগনি তৈরি করো, চলো শিয়ালদা স্টেশনের রাজুদার পাশে একটা দোকান দিই, সেখানে আমরা ঘুগনি বিক্রি করবো।